আজকের ভিডিওতে আমরা সংকেত ভর বা সংকেত ওজন, যার ইংরেজি টার্মটা হচ্ছে ফর্মুলা ওয়েট, এটা সম্বন্ধে পড়ব। আর একে কখনো কখনো সাংকেতিক ওজন হিসাবে ব্যবহার করা হয়। তো প্রথমে বলে রাখি, এই টপিকটা কিন্তু তোমাদের মাধ্যমিকেও আছে, তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে আমরা দেখি যে সংকেত ভর বা সংকেত ওজন বা সাংকেতিক ওজন কাকে বলে। দেখো, আয়নীয় যৌগকে যে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়, সেই সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে ওই আয়নীয় যৌগটির সংকেত ভর বলে। কথাটা শুনে মনে হচ্ছে যে খুবই অন্যরকম, কিন্তু একদমই কিন্তু অন্যরকম নয়। আণবিক ভর যা ছিল, সংকেত ভরও কিন্তু একই রকম। আণবিক ভরে যেমন আমরা কি করতাম, কোন অণুর মধ্যে যতগুলো পরমাণু আছে তাদের হচ্ছে ভরগুলো যোগ করতাম, বা অণুর মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের পারমাণবিক ভরের সমষ্টি আণবিক ভর। ঠিক তেমনি ভাবে আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ভর না বলে আমরা সংকেত ভর কথাটা ব্যবহার করছি। তাহলে কোন আয়নীয় যৌগে যে সংকেত হবে সেটা কি নিয়ে গঠিত হবে? একাধিক পরমাণু নিয়ে গঠিত হবে। সেই প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভরের যোগফলই হচ্ছে ওই যৌগটার সংকেত ভর। যেমন NaCl এর সংকেত ভর কত হবে? 58.5। কি করে হলো? সোডিয়ামের 23 পারমাণবিক ভর জানি, প্লাস ক্লোরিনের কত 35.5, এইভাবে আসবে 58.5। তো তার মানে তোমাদের সংকেত বললে এতটা পর্যন্ত কাকে বলে, যদি সংকেত ভর কাকে বলে বা সংকেত ওজন কাকে বলে বলা হয়, তাহলে প্রথমে এতটা পর্যন্ত বলে একটা উদাহরণ দিয়ে বলে দিবি, তাহলে তোমার কাকে বলে এটা কমপ্লিট হলো। এবার প্রশ্ন হচ্ছে যে সংকেত ভর বা সংকেত ওজন কথাটা কোন ধরনের যৌগের ক্ষেত্রে প্রযোজ্য? তার উত্তর হচ্ছে কেবলমাত্র আয়নীয় যৌগের ক্ষেত্রেই প্রযোজ্য। শুধু এবং শুধুমাত্র আয়নীয় যৌগের ক্ষেত্রেই সংকেত ভর বা সংকেত ওজন কথাটা প্রযোজ্য। তোমরা যদি বলা হয় যে কোন ধরনের যৌগের ক্ষেত্রে সংকেত ভর বা সংকেত ওজন কথাটা প্রযোজ্য নয়, তাহলে কি বলবো? তাহলে বলবো যে সমযোজী যৌগের ক্ষেত্রে সংকেত ভর বা সংকেত ওজন কথাটা প্রযোজ্য নয়। তোমরা ক্লাস 8-এ দুই ধরনের যৌগ সম্বন্ধে পড়েছিলে, আয়নীয় যৌগ এবং সমযোজী যৌগ। তো এই আয়নীয় যৌগের ক্ষেত্রে কেবলমাত্র সংকেত ভর বা সংকেত ওজন কথাটা প্রযোজ্য, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে সংকেত ভর বা সংকেত ওজন কথাটা প্রযোজ্য নয়। এবার কিভাবে এটা নির্ণয় করতে হবে ওটা আমরা এই ভিডিওতেই পরে আবার আলোচনা করছি। এবার তারপরে গ্রাম সংকেত ভর এবং গ্রাম সংকেত। দেখো, যেমন আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমরা কি বলতাম? গ্রাম আণবিক ভর। ঠিক তেমনি ভাবে সংকেত ভরকে বা সংকেত ওজনকে গ্রামে প্রকাশ করলে যেটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো গ্রাম সংকেত ভর। সেজন্য এরকম বলবো, কোন আয়নীয় যৌগের গ্রাম এককে প্রকাশিত সংকেত ভরকে ওই যৌগের গ্রাম সংকেত ভর বলে, এবং ওই পরিমাণ পদার্থকে 1 গ্রাম সংকেত বলে। যেমন NaCl এর সংকেত ভর আমরা দেখেছিলাম 58.5, তাই NaCl এর গ্রাম সংকেত ভর কত? 58.5 গ্রাম। কিভাবে পেলাম? সংকেত ভরকে গ্রামে প্রকাশ করলে যেটা হবে সেটাই গ্রাম সংকেত ভর, সেই জন্য এখানে 58.5 গ্রাম হয়েছে। এবার যেটা লিখেছি ওই পরিমাণ পদার্থকে, তার মানে কত হলো? 58.5 গ্রাম। এটাকে কি বলা হয়? 1 গ্রাম সংকেত। সেই জন্য লিখেছি 58.5 গ্রাম NaCl সমান সমান 1 গ্রাম সংকেত একক NaCl, বা এটা 1 ইউনিট। এবার আমরা দেখবো যে আয়নীয় যৌগের ক্ষেত্রে কেন আণবিক ভর কথাটা প্রযোজ্য হচ্ছে না, কেন আমরা আণবিক ভরের বদলে আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটা ব্যবহার করছি। তার জন্য প্রথমে তোমাকে আয়নীয় যৌগ সম্বন্ধে একটু ধারণা লাগবে। তোমরা ক্লাস 8-এ আয়নীয় যৌগ সম্বন্ধে আশা করি পড়েছিলে যে আয়নীয় যৌগে কোনো অণুর অস্তিত্ব নেই, কেবলমাত্র আয়নের অস্তিত্ব আছে। তো কেন আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই, আয়নের অস্তিত্ব আছে, কিভাবে ব্যাপারগুলো হচ্ছে, এগুলো এবার দেখে নিই। দেখো, কতগুলো আয়নীয় যৌগের উদাহরণ দেখি। NaCl অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, KCl, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2, ক্যালসিয়াম অক্সাইড CaO, ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, সোডিয়াম কার্বনেট, কাপড় কাচার সোডা দিলে এর সঙ্গে 10 অণু জল যুক্ত হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এবার আয়নীয় যৌগ কিভাবে আমরা বুঝবো? বা তোমাকে যদি পরীক্ষাতে কোনো একটা যৌগ দিয়ে বলে যে এই যৌগের ক্ষেত্রে আণবিক ভর কথাটা প্রযোজ্য হবে না সংকেত ভর কথাটা প্রযোজ্য হবে, তখন আমাকে কি জানতে হবে? যে যৌগ এটা দেওয়া আছে সেটা
আয়নীয় যৌগ না সমযোজী যৌগ। আয়নীয় যৌগ হলে সংকেত ভর কথাটা প্রযোজ্য হবে, আর যদি সমযোজী যৌগ হয় তাহলে আণবিক ভর কথাটা প্রযোজ্য হবে। ঠিক আছে, তো এবার আয়নীয় যৌগ কিভাবে বুঝবো? আয়নীয় যৌগ ধাতু এবং অধাতুর সমন্বয়ে তৈরি। অর্থাৎ যদি কোনো সংকেত আমরা দেখি যে ওর মধ্যে ধাতুও আছে আর অধাতুও আছে, সেটা হচ্ছে আয়নীয় যৌগ। আর সমযোজী যৌগ কি নিয়ে গঠিত? একাধিক অধাতু নিয়ে গঠিত। দেখো, যেমন এখানে লিখেছে NaCl, এখানে সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু। KCl, কি মানে পটাশিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু। CaCl2, ক্যালসিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু। MgCl2, ম্যাগনেসিয়ামটা ধাতু, ক্লোরিনটা অধাতু। CO, ক্যালসিয়ামটা ধাতু, অক্সিজেনটা অধাতু। MgO, ম্যাগনেসিয়ামটা ধাতু, অক্সিজেনটা অধাতু। সোডিয়াম কার্বনেট, সোডিয়ামটা ধাতু, কার্বনেটটা একটা অধাতব মূলক। তো তার মানে আয়নীয় যৌগ কি নিয়ে গঠিত হবে? যে সমস্ত যৌগে ধাতু এবং অধাতু উভয়েরই উপস্থিতি আছে, সে সমস্ত যৌগকে আমরা আয়নীয় যৌগ বলতে পারবো। এবার আয়নীয় যৌগকে ভাঙলে কি পাবো? দেখো, যেমন NaCl কে ভাঙলে আমরা কি পাই? Na প্লাস প্লাস Cl মাইনাস। KCl কে ভাঙলে কি পাবো? K প্লাস প্লাস Cl মাইনাস। CaCl2 কে ভাঙলে কি পাবো? Ca2 প্লাস প্লাস 2Cl মাইনাস। MgCl2 কে ভাঙলে কি পাবো? Mg2 প্লাস প্লাস 2Cl মাইনাস। CO কে ভাঙলে কি পাবো? Ca2 প্লাস প্লাস O2 মাইনাস। MgO কে ভাঙলে কি পাবো? Mg2 প্লাস প্লাস O2 মাইনাস। Na2CO3 কে ভাঙলে কি পাবো? 2Na প্লাস প্লাস CO3 মাইনাস। CO3 2 মাইনাস। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমি কোথাও একটা প্লাস কোথাও 2 প্লাস এরকম লিখছি, তো এটা কি করে হচ্ছে এটাও সহজ করে বলে দিই। কোন আয়নিক যৌগকে ভাঙলে কি পাবো আমরা? আয়ন পাবো। এবার চার্জগুলো কিভাবে আমরা হচ্ছে ঠিক করছি, দেখো, যার যত যোজ্যতা সেটাই হচ্ছে তার আধান বা তার চার্জ। যেমন সোডিয়ামের যোজ্যতা কত আমরা পড়েছি, কিভাবে বের করতে হয়। সোডিয়ামের যোজ্যতা যেহেতু 1 আর এটা ধাতু, সেই জন্য একটা প্লাস লিখেছি। যেহেতু পটাশিয়ামের যোজ্যতা 1 আর এটা ধাতু, এই জন্য এখানে K প্লাস লিখেছি। ক্যালসিয়ামের যোজ্যতা কত? 2। কিভাবে যোজ্যতা বের করে আমরা পরমাণু গঠন পড়ানোর সময় আমি ডিটেলসে বলেছি যে নিয়মটা, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করবে, শেষ কক্ষের যে ইলেকট্রন সংখ্যা সেটা যদি 1 থেকে 4-এর মধ্যে হয় সেটাই হবে তার যোজ্যতা। যদি শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা 4-এর থেকে বেশি হয় তাহলে 8 থেকে সেই সংখ্যাটা বাদ দিতে হবে, দিয়ে যা থাকবে সেটাই হবে যোজ্যতা। তোমাদের খাতায় অবশ্যই আছে, একটু দেখে নাও যোজ্যতা বের করার নিয়মটা। তো ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর ক্যালসিয়াম ধাতু এই জন্য 2+। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 আর ম্যাগনেসিয়াম ধাতু এই জন্য Mg2+। ক্যালসিয়াম যোজ্যতা আবার 2 এই জন্য 2+, ম্যাগনেসিয়ামের 2 সেই জন্য 2+। সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের যোজ্যতা 1 সেই জন্য Na+, আর কটা আছে Na2 মানে দুটো আছে এই জন্য আমি 2 লিখেছি। এবার অধাতুগুলোর দেখি। ক্লোরিনের যোজ্যতা কত? ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 2, 8, 7, তার মানে শেষ কক্ষে 7টা ইলেকট্রন, সেই জন্য ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1। কিন্তু যেহেতু ক্লোরিন অধাতু এই জন্য -1 বা শুধু মাইনাস, সেই জন্য ক্লোরিনের উপরে আমরা কি দিয়েছি? শুধু মাইনাস। এবার অক্সিজেনের যোজ্যতা কত? অক্সিজেনের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 6টা, সেই জন্য যোজ্যতা কত হবে? 8 - 6 মানে 2, সেই জন্য 2টা হচ্ছে অক্সিজেনের আধান বা চার্জ। যেহেতু অক্সিজেন একটা অধাতু ওই জন্য আমরা মাইনাস চিহ্ন দিয়েছি, 2-। আর কার্বনেট মূলকের যোজ্যতা তোমরা ক্লাস 8-এ পড়েছো, 2-। তো তার মানে কিভাবে প্লাস মাইনাস ভাগ করব? কোনো আয়নীয় যৌগকে ভাঙলে আয়নীয় যৌগ কি করে বুঝবো? যদি সেই যৌগটা ধাতু এবং অধাতুর সমন্বয়ে গঠিত হয় তাহলে সেটা আয়নীয় যৌগ। এবার আয়নীয় যৌগকে ভাঙলে আমরা কোন কোন আধানে বা কোন কোন আয়নে আমরা বিভক্ত করব, তার জন্য যে ধাতুটা থাকবে তার যত যোজ্যতা মাথার পরে ততগুলো প্লাস লিখব। যেমন এনের ক্ষেত্রে একটা প্লাস দিয়েছি মানে +1, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 সেই জন্য এখানে 2+ দিয়েছি। এইরকম অ্যালুমিনিয়াম থাকলে 3+ হয়ে যাবে। আর অধাতুগুলোর ক্ষেত্রে একই রকম, যার যত যোজ্যতা সেটাই লিখব, কিন্তু অধাতুগুলোর ক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করব। অর্থাৎ যোজ্যতা 1 হলে একটা মাইনাস, যোজ্যতা 2 হলে দুটো মাইনাস বা 2- এরকম করে আমরা সূচিত করব। তারপরে বুঝতে পেরেছো যে আয়নীয় যৌগকে আমরা কিভাবে বিভক্ত করব। এবার কোন আয়নীয় যৌগকে ভাঙলে আমরা কি পাচ্ছি? Na+Cl- K+, Ca2+, O2-। এগুলো আসলে কি? এগুলো কি আমরা অণু বলতে পারবো? না। আমরা পরমাণু গঠন চ্যাপ্টারে পড়েছি যে ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলা হয়? আয়ন। তার মানে
এই ধরনের যৌগগুলোকে ভাঙলে আমরা কি পাচ্ছি? আমরা আয়ন পাচ্ছি, একটা ক্যাটায়ন একটা করে অ্যানায়ন। প্রত্যেকটাকে ভাঙলেই দেখো একটা করে ক্যাটায়ন একটা করে অ্যানায়ন পাচ্ছি। অর্থাৎ আয়নীয় যৌগকে ভাঙলে আমরা কি পাবো? আয়ন পাবো, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তার মানে আয়নীয় যৌগের ক্ষেত্রে কিসের অস্তিত্ব আছে? আয়নের অস্তিত্ব আছে। অণুর অস্তিত্ব কি আছে? না, অণুর কোনো অস্তিত্ব নেই। সেই জন্যই আয়নীয় যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর বা আণবিক ওজন কথাটা ব্যবহার করতে পারি না। তার কারণ আণবিক কথাটার উৎপত্তি অণু থেকে। কিন্তু যেহেতু আয়নীয় যৌগে অণুর কোনো অস্তিত্ব নেই, কিসের অস্তিত্ব আছে? কেবলমাত্র আয়নের অস্তিত্ব আছে, ক্যাটায়ন ও অ্যানায়নের। সেই জন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে যদি আমরা আণবিক ভর কথাটা বলি তাহলে বুঝাবে যে ওটা একটা অণু বা অণুর সমন্বয়ে তৈরি। কিন্তু আয়নীয় যৌগ আসলে কিসের সমন্বয়ে তৈরি? আয়নের সমন্বয়ে তৈরি। সেই জন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে কেবলমাত্র আণবিক ভর কথাটা ব্যবহার করা হয় না, তার বদলে সংকেত ভর কথাটা বা সংকেত ওজন বা সাংকেতিক ওজন কথাটা ব্যবহার করা হয়। কিন্তু বের করার নিয়ম কিভাবে? সংকেত ভর যেভাবে আণবিক ভর বের করছি আমরা বা নির্ণয় করছি, একই রকম ভাবে আমরা সংকেত ভর নির্ণয় করতে পারবো। কিন্তু শুধু লেখার সময় আণবিক ভর কথাটা লিখবো না, সংকেত ভর বা সংকেত ওজন লিখবো। আশা করি এবার বুঝতে পেরেছো। তো এই ছোট ছোট জিনিসগুলো খাতায় নোট করে নাও। এবার 2017-তে এমই মানে মাধ্যমিক এক্সামিনেশন 2017-তে যে প্রশ্নটা দিয়েছিল, যেটার কথা আমি প্রথমে বলছিলাম, প্রশ্নটা এরকম দিয়েছিল যে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন? তখন তুমি কিভাবে বলবে কথাটা? প্রথমেই বলবে যে NaCl একটি আয়নীয় যৌগ, এটি বিয়োজিত হয়ে Na+ আর Cl- আয়ন উৎপন্ন করে। এইভাবে তুমি দেখিয়ে দিবে ভেঙে কি উৎপন্ন হচ্ছে। দিয়ে এবার বলবে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যৌগে কোনো স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, কেবলমাত্র আয়নের অস্তিত্ব আছে। সেই জন্য আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটা ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়, কারণ আণবিক কথাটার মানে হলো যে সেখানে অণুর অস্তিত্ব আছে। কিন্তু যেহেতু সোডিয়াম ক্লোরাইড যৌগে অণুর কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র আয়নের অস্তিত্ব আছে, তাই সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। সেই জন্য এক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত বা ব্যবহার করা উচিত। এভাবে প্রশ্নটা কমপ্লিট করবে। এবার অঙ্কগুলো এখানে কিভাবে দিতে পারে, যেমন ধরো বলে দিই, ধরো NaCl আছে। এবার অণুর ক্ষেত্রে আমি বলেছিলাম শুধু সংকেত মানে ওটার এক মোলকে বোঝাবে। যেমন শুধু NaCl, এর আগে কত সংখ্যা আছে? কিছু নেই, মানে 1। তার মানে শুধু NaCl মানে কি বুঝবো? 1 মোল NaCl। এখানে সবগুলোর আগেই কোনো সংখ্যা নেই। যদি এখানে 2 NaCl থাকে তাহলে বুঝাবে 2 মোল। যেমন KCl, এখানে এটা শুধু সংকেত বোঝাচ্ছে, সংকেত মানে এটা সবসময় 1 মোল বোঝাবে। যদি KCl এর আগে আমি 5 করে দিই তার মানে বোঝাবে 5 মোল। এগুলো আণবিক ভরের ক্ষেত্রে আমি বলেছিলাম একই রকম। আচ্ছা, তো আমরা এখানে যে পাচ্ছি NaCl কত মোল হচ্ছে? 1 মোল। একে ভেঙে আমি কি পাচ্ছি? দুটো আয়ন পাচ্ছি, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। ক্যাটায়ন কি পাচ্ছি আমি? Na+ আর Cl- অ্যানায়ন পাচ্ছি। এবার কত মোল পাচ্ছি? এখানেও যেহেতু আয়নের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে বোঝাবে 1 মোল। এখানেও তাই, কোনো সংখ্যা নেই, তার মানে 1 মোল বোঝাবে। তার মানে 1 মোল NaCl থেকে আমি কি পাচ্ছি? 1 মোল Na+ আয়ন আর 1 মোল Cl- আয়ন। KCl ক্ষেত্রেও তাই, এটা 1 মোল KCl থেকে আমি কি পাচ্ছি? 1 মোল K+ আয়ন, 1 মোল Cl- আয়ন। এবার CaCl2 এর ক্ষেত্রে দেখো, CaCl2 কে ভাঙলে কি পাচ্ছি? Ca2+। এর আগে কোনো সংখ্যা আছে? Ca2+ এর আগে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। তার মানে CaCl2 এর পরিমাণ কত? 1 মোল। 1 মোল CaCl2 বা ক্যালসিয়াম ক্লোরাইডকে ভেঙে আমরা কি পাচ্ছি? 1 মোল Ca2+ আয়ন এবং 2 মোল Cl- আয়ন। কারণ এখানে Cl- এর আগে 2 কথাটা আছে, তার মানে হয়ে যাচ্ছে এটা 2 মোল। অর্থাৎ 1 মোল CaCl2 থেকে আমরা 1 মোল Ca2+ আয়ন এবং 2 মোল Cl- আয়ন পাচ্ছি। এবার MgCl2 যদি দেখি, 1 মোল MgCl2 থেকে আমি কি পাচ্ছি? 1 মোল Mg2+ আয়ন এবং 2 মোল Cl- আয়ন। যেহেতু Cl- এর 2 আছে এই জন্য 2 মোল হচ্ছে। এবার 1 মোল ক্যালসিয়াম অক্সাইড বা Cl থেকে কি পাচ্ছি? 1 মোল Ca2+ আয়ন এবং 1 মোল O2- আয়ন। 1 মোল MgO থেকে কি পাচ্ছি? 1 মোল Mg2+ আয়ন, 1 মোল O2- আয়ন। একই রকম ভাবে 1 মোল সোডিয়াম কার্বনেট থেকে কি পাচ্ছি? 2 মোল Na+ আয়ন, কারণ Na+ এর আগে 2 আছে সেজন্য 2 মোল Na+ আয়ন। আর ক্যালসিয়াম কার্বনেট মূলকের আগে কিছু নেই, মানে 1 আছে, তার মানে 1 মোল কার্বনেট আয়ন পাচ্ছি। অর্থাৎ
1 মোল সোডিয়াম কার্বনেটকে ভাঙলে 2 মোল Na+ আয়ন এবং 1 মোল কার্বনেট আয়ন বা কার্বনেট মূলক পাওয়া যাচ্ছে। তো তোমাকে অঙ্ক করার জন্য এই ধাপটা প্রথমে জানতে হবে। এবার পরীক্ষাতে কিভাবে অঙ্ক দিতে পারে আমি একটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এবার ভাবো যে অঙ্কটা এরকম দিয়েছে যে 190 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে Mg2+ এবং Cl- আয়নের সংখ্যা কত, এভাবে তোমাকে দিয়েছে। তো তোমাকে প্রথমে কি বের করতে হবে, আমরা যেমন অন্য কোনো যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর বের করতাম বা আণবিক গুরুত্ব বের করতাম, তেমন যেহেতু ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ বুঝতেই পারছি, সেই জন্য আমরা এখানে কি লিখবো, সংকেত ভর। তো প্রথমে আমরা করব ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত ভর। কত হবে, সংকেত কি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের লিখে নিতে পারো MgCl2, তাহলে কত হবে Mg কত 24 আমরা জানি, ক্লোরিনের কত 35.5, তো 2 × 35.5 তাহলে কত হবে 24 + 71 সমান হয়ে যাবে 95। তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বা MgCl2 এর সংকেত ভর কত হলো বা সংকেত ওজন কত হলো 95। এবার আমরা তবে বলতে পারবো অতএব 95 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমান কত 1 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা বলতে পারবো। প্রশ্নে কত ছিল 190 গ্রাম, অতএব 190 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমান কত হবে 190/95 এত মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমান কত হয়ে যাবে 2 মোল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তারপরে তোমাকে প্রথম কাজ কি করতে হবে, অঙ্ক দিলে যে পরিমাণটা দেওয়া আছে যৌগটার সেটা সমান কত মোল হবে এটা প্রথমে বের করে নিবে। এবার তুমি এভাবে দেখাবে যে যৌগটা ভেঙে কি কি উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভেঙে আমরা কি পাবো Mg2+ + 2Cl-, কিভাবে পেলাম, যেহেতু ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 আর ম্যাগনেসিয়াম ধাতু ওই জন্য আধান হয়েছে 2+। আচ্ছা, এবার ক্লোরিনের যোজ্যতা 1 আর আধান, আর এটা অধাতু সেজন্য আধান হচ্ছে -1 বা শুধু মাইনাস, যেহেতু এটা Cl2 মানে দুটো ক্লোরিন ছিল এই জন্য আমি এখানে 2 লিখেছি। তাই বুঝতে পেরেছো, MgCl2 কে ভাঙলে কি পাচ্ছি Mg2+ এবং 2Cl-। এবার তোমরা এখানে কি পাচ্ছি MgCl2 কত মোল আছে 1 মোল, অতএব 1 মোল MgCl2 বিয়োজিত হয়ে বা MgCl2 থেকে Mg2+ কত পাচ্ছি 1 মোল, কারণ এর কোনো সংখ্যা নেই মানে 1 আছে, 1 মোল Mg2+ এবং Cl- কত পাচ্ছি 2 মোল Cl- বা ক্লোরাইড আয়ন পাওয়া যায়। এটা আসলে বুঝতে পারলে সংকেতের আগে বা আয়নের আগে কোনো সংখ্যা না থাকলে 1, কোনো সংখ্যা থাকলে তত মোল, সেই জন্য 1 মোল MgCl2 থেকে কত পেলাম 1 মোল Mg2+ এবং 2 মোল Cl- আয়ন পাওয়া যায়। এবার আমাদের 190 গ্রাম দিয়েছিল, এটা মানে কত মোল হয়েছিল আমাদের 2 মোল, কারণ এবার 2 মোল বের করবো, অতএব 2 মোল MgCl2 থেকে কত পাবো 2 দিয়ে গুণ হয়ে যাবে 2 মোল Mg2+ এবং এটা 2 মোল ছিল, এটা এখন কত হয়ে যাবে 2 দিয়ে গুণ করলে 4 মোল হয়ে যাবে, আয়ন পাওয়া যায়। এবার আমরা কি লিখবো, আমরা জানি এভাবে লিখতে পারো বা ডাইরেক্ট করতে পারো সময় না থাকলে, আমরা জানি 1 মোল যে কোনো আয়নের সংখ্যা কত হবে, 1 মোল যে কোনো আয়নের সংখ্যা সমান কত অ্যাভোগাড্রোর সংখ্যা, আমরা যেমন মোল সংজ্ঞাতেই পড়েছি যে 1 মোল যে কোনো আয়নের সংখ্যা সমান অ্যাভোগাড্রোর সংখ্যা বা 6.022 × 10⁻23। অতএব 1 মোল আমাদের কত আছে Mg2+ আয়নের সংখ্যা কত হবে, 1 মোল যে কোনো আয়নের সংখ্যা কত হবে অ্যাভোগাড্রোর সংখ্যা, মানে 1 মোল Mg2+ আয়নের সংখ্যা হবে অ্যাভোগাড্রোর সংখ্যা। এবার আমাদের কত আছে 2 মোল Mg2+, অতএব
2 মোল Mg2+ আয়নের সংখ্যা কত হবে 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা, যদি গুণ করে তাহলে কত হয়ে যাবে 12.044 ইন্টু 10⁻23 এত হয়ে যাবে। এবার আবার লিখব, এবং 1 মোল আর কি আয়ন আছে আমাদের Cl-, প্রথমে 1 মোলের জন্য লিখি 1 মোল Cl- আয়নের সংখ্যা সমান কত হবে অ্যাভোগাড্রো সংখ্যা, যে কোনো আয়ন হোক ক্যাটায়ন বা অ্যানায়ন যাই হোক না কেন তার 1 মোলে আয়নের সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যা। এবার Cl- আয়নটা আমরা কত মোল পেয়েছি, এই যে 2 মোলে কত ছিল 4 মোল, আমরা 4 মোলের জন্য বের করব, অতএব 4 মোল Cl- আয়নের সংখ্যা কত হবে 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, যাকে গুণ করলে কত হবে 24.088 ইন্টু 10⁻23। এবার তারপরে উত্তর কি লিখবে যে 190 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডে 12.044 ইন্টু 10⁻23 এতটি Mg2+ আয়ন আছে এবং 24.088 ইন্টু 10⁻23 এতটি Cl- আয়ন আছে। আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্ক দিলে এবার আশা করি করতে পারবে। প্রথমে কি করবে, প্রথমে আণবিক ভর না লিখে যেহেতু আয়নীয় যৌগ সংকেত ভর বের করবে প্রথম ধাপ। এবার এটা কত মোলের সঙ্গে সমান যে পরিমাণ ছিল সেটা বের করবে। এবার তারপরে যে যৌগটা দিবে ওটাকে হচ্ছে ভেঙে দেখাবে এভাবে যে কি কি আয়নে ভাঙছে, এর পদ্ধতিও বললাম। এবার দেখবে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়ন সেগুলো কত মোল করে আছে, যত মোল করে থাকবে তার সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হয়ে যাবে। যেমন এখানে Mg2+ 1 মোল উৎপন্ন হয়েছিল, সেই জন্য Mg2+ হচ্ছে এখানে 2 মোল ছিল, সেই জন্য 2 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হয়েছে এইটা। আর Cl- আয়ন 4 মোল উৎপন্ন হয়েছিল, সেই জন্য 4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা হয়েছে, দিয়ে এটা এসছে 24.088 ইন্টু 10⁻23। তো আশা করি বুঝতে পেরেছি। অঙ্কটা ভালো করে দেখে নাও এবং খাতায় উঠিয়ে নাও।